নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো। হ্যাঁচকা টান মেরে গলা থেকে মুক্তোর কণ্ঠিটা খুলে ফেলল বিপাশা। হাত থেকে টান মেরে মেরে খুলল মুক্তোর চুড়ি, জড়োয়া বালা। প্রায় আছড়ে আছড়ে ছুঁড়ে ফেলার মতো করে রেখে দিল জোড়াখাটের পাতা বিছানাটার ওপর। যেন মুক্তোগুলো গাঁথুনি থেকে ছিঁড়ে ছড়িয়ে পড়ে গেলেও কিছু যায় আসে না বিপাশার। দামি পাথরগুলো সেট থেকে খসে হারিয়ে গেলেও না, ওগুলো থেকে মুক্ত হওয়াই উদ্দেশ্য। শুধু মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে হাত দুখানা বিধবার মতো খালি হয়ে গেল, তাড়াতাড়ি যে ড্রয়ার থেকে খুলে রাখা সোনার চুড়িগুলি পরবার কথা মনে আনলো না সে কথা। পরনের দামি বেনারসিখানাও নির্মম অবহেলায় খুলে ফেলে খাটের বাজুর উপর রাখলো অগোছালো করে। মাটিতে লুটোতে লাগলো খানিকটা, চেয়েও দেখল না। ব্রোকেটের ব্লাউজটাকে গা থেকে হিঁচড়ে খুলে ফেলে দিয়ে একখানা সুতির শাড়ি জড়িয়ে জানলার ধারে পাতা সোফাটায় বসে হাঁপাতে লাগলো। গোড়া থেকেই হাঁপাচ্ছিল, মাত্রাটা বাড়লো। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে যাচ্ছে। শুয়ে পড়বার জন্য সমস্ত স্নায়ুশিরা যেন আকুল প্রার্থনা জানাচ্ছে বিপাশার কাছে, কিন্তু বিপাশা ওদের প্রার্থনায় কর্ণপাত করবে না, শুয়ে পড়বে না। শুয়ে পড়লেই যেন খেলো হয়ে যাবে, যেন অসহায়তাটা ধরা পড়বে। তাছাড়া ডানলোপিলোর গদিপাতার শৌখিন বেড কভারে ঢাকা ওই রাজকীয় বিছানাটার দিকে তাকাতেও তার প্রবৃত্তি হচ্ছে না। ওইটাই তো বিপাশার পরাভবের চিহ্ন, ওইটাই তো বিপাশার জীবনের গ্লানির আর বঞ্চনার স্বাক্ষর। বহুবার বহু কলঙ্কিত ঘটনাকে উপলক্ষ করে ওই জোড়াখাটের বিছানাকে ত্যাগ করবার প্রতিজ্ঞা করেছে বিপাশা। বারে বারেই ভাঙতে হয়েছে শশাঙ্কর নির্লজ্জ কাকুতিতে, মমতার বশেই বলা যায়। কিন্তু বিপাশার জন্য কোথাও কোনোখানে সঞ্চিত নেই মমতার ঘট। বিপাশার ইচ্ছাকে সম্মান দেবার অথবা প্রাধান্য দেবার বিন্দুমাত্র দায় নেই কারো। ঘরের মাঝখানে জোড়া খাটে মাঠের মতো বিছানা বিপাশার দু চক্ষের বিষ। বহুবার বলেছে শশাঙ্ককে, যাচ্ছে তাই কুদৃশ্য একটা শোবার ঘরে কেউ এসে বসলে লজ্জা করে। সভ্যতার বালাই মাত্র নেই। দু দেওয়ালে দুখানা খাট থাকবে তা নয়, অসহ্য। চাকরদের দিয়ে সরাবার প্রস্তাব করে, শশাঙ্ক হাঁ হাঁ করে বাধা দেয়, বলে আমারও অসহ্য স্বামী স্ত্রীর ঘরে ওই দু দেওয়ালের দৃশ্যটা দেখলেই মনে হয় মাঝখানের ফাঁকা জমিটার মতো বুকটাও ওদের ফাঁকা হয়ে গেছে, যেন দুজনের হৃদয়ের মাঝখানে অমনি শূন্যতার ব্যবধান। কেবল লম্বা চওড়া কথা, যেন কত প্রেমময় স্বামী। নির্লজ্জ, মিথ্যাবাদী, ঢক, জোচ্চোর। আস্থার ঠকানি শেষ করছে বিপাশা। নিশ্চয়ই সেই শেষ করার দৃশ্যটা কল্পনা করতে লাগলো। আজ আর উত্তেজিত হবে না বিপাশা। শান্ত স্থিরভাবে বুঝিয়ে দেবে শশাঙ্ককে একটা অবাস্তব অবস্থাকে চিরদিন টিকিয়ে রাখা যায় না। অতএব আরোপিত একটা সুসম্পর্কের শৃঙ্খল শেষ হোক। অনেকবারই বলেছে, শশাঙ্কই বলিয়েছে, তবু বিপাশা আবার একটা মধুর মিথ্যার ছলনার কাছে আত্মসমর্পণ করেছে। পরম অবিশ্বাসী একটা ইতর ছোট লোককে আবার বিশ্বাস করেছে। ভয়ঙ্করের অপমানের জ্বালাটাকে বাতাসে উড়ে আসা ধুলোর মতো গা থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করেছে। শেষ হোক তার, শেষ হোক। তার দোষ বিপাশারও, অনমনীয় হবার ক্ষমতা তার নেই। তাই প্রশ্রয় পেয়েছে শশাঙ্ক, পেয়ে পেয়ে মাথায় চড়েছে। কিন্তু কেন প্রশ্রয় দিতে বাধ্য হয় সে জ্ঞান কি শশাঙ্কর আছে? শশাঙ্ক ভাবে ওর প্রতি মমতা, না না, সবটাই মমতা নয়। হয়তো কিছুটা আছে, হয়তো অনেকটাই নেই। প্রশ্রয় দেয় বিপাশা নিজের প্রতি মমতায়, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত রাখতে, নিজের মান সম্ভ্রম বজায় রাখতে। লোকে পাছে শশাঙ্কর নির্লজ্জতাকে গুরুত্ব দেয়, তাই বিপাশা সেটার ওজন হালকা করে দেয় জাহির করে করে।
লোকে পাছে বিপাশার আড়ালে বিপাশা স্বামীকে নিয়ে আলোচনা করে, বিপাশাই তাই সকলের সামনে বসে কড়া কড়া সমালোচনা করে তার স্বামীর। শশাঙ্কর বন্ধুদের বলে, দেখবেন স্ত্রীটিকে সাবধান, বিড়ালের কাছে যেমন মাছ, আপনাদের এই বন্ধুটির কাছে তেমনি সুন্দরী নারী, বুঝলেন? নিচের বান্ধবীদের বলে, ওকে ডাকছিস বাড়িতে? কাঙালিকে শাকের ক্ষেত দেখাচ্ছিস? বাড়িতে থেকে আপ্যায়িত করতে আর লোক পেলি না? দরজা একবার খোলা পেলে আর সে দরজা ছাড়বেও? উঠোন থেকে উঠে ঠাকুর ঘরে উঁকি মারবে। সামলাতে সামলাতে গেলাম। ভাবতে পারা যেত এইসব বিপাশার একটু শৌখিন লীলা, কিন্তু ভাবতে পারা যায় না, কারণ শশাঙ্ক যখন তখনই এসব অপবাদ সত্যতা প্রমাণ করে ছাড়ে। সুন্দরী স্ত্রীলোক দেখলে তা ধারে কাছে বেড়ালের মতোই উঁকি ঝুঁকি মেরে বেড়ায়। কারো বাড়িতে আসা যাওয়ার পথ খোলা পেলে জীবন মহানিশা করে ছাড়ে তাদের। কেবল যাবে, গাদা গাদা উপহার দেবে, সিনেমায় যাবার অফার করবে, মার্কেটিংয়ের সঙ্গী হবার জন্য ঝুলোঝুলি করবে, গাড়িতে লিফট দেবার জন্য ভদ্রতায় ভেঙে পড়বে এবং শেষ অবধি একটা বেসামাল কাণ্ড ঘটিয়ে মান হারাবে, স্থান হারাবে। ওই পর্যন্তই অবশ্য, তার বেশি নয়, কারণ শশাঙ্ক টাকার মানুষ, অতএব তার অনেকক্ষণ মাপ। শশাঙ্ক যদি কাঞ্চন কৌলিন্যে কুলীন না হতো, নিশ্চয়ই এতদিনে বন্ধু সমাজ থেকে বেত খেয়ে বিতাড়িত হতে হতো তাকে। কিন্তু ওই কৌলিন্যের কবচের জোরেই রক্ষা পেয়ে আসছে। ওর ধাষ্টমোটা বাঁচরামো বলে গণ্য হচ্ছে, কারণ যদি কোনো পার্টির সমারোহের সুযোগে অথবা কোনো অসতর্ক মুহূর্তের চকিত অবসরের সুযোগে বন্ধু জায়া কি বন্ধু ভগ্নির সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, তো বেহায়া লোকটা তারপরই আবার ছ্যাবলা হাসি হেসে মাপ চাইতে যায়, হয়তোবা এক গাদা উপহার নিয়ে যায়, এবং সে উপহার না নিতে চাইলে বলে, তার মানে ক্ষমা করছেন না, রাগ পুষে রাখছেন। পয়সাওয়ালা বন্ধুকে এরপরও আর ক্ষমা না করার ক্ষমতা কজনার আছে? তাছাড়া ওর হাসিটা আশ্চর্য, মনে হয় শিশুর হাসি। অতএব আবার ওকে ডাক দেয় লোকে, আবার পার্টিতে আমন্ত্রণ পায় শশাঙ্ক বোস, যেমন পেয়েছিল অবনী সেনের মেয়ের জন্মদিনের পার্টিতে, যেখান থেকেই খানিক আগে একা চলে এসছে বিপাশা। এসে হ্যাঁচকা টান মেরে মেরে উৎসব বাড়ির প্রসাদন সজ্জা অঙ্গ থেকে ছুঁড়ে ফেলেছে, ফেলে বসে বসে হাঁপাচ্ছে। আজ আর শেষ পর্যন্ত মুখোশ বজায় রাখতে পেরে ওঠেনি বিপাশা। আজ প্রায় মান মর্যাদা হারিয়ে উত্তেজিত হয়ে চলে এসছে, যা সে আসেনি কোনো দিন। যতই যা করুক শশাঙ্ক, তার নামে যতই ব্যঙ্গ হাসি ঢেউ বয়ে যাক, বিপাশা ঠিক থাকে। বিপাশা ওদের সঙ্গে যোগ দিয়েই বলে, জানি ঘটাবে একটা কিছু দুর্ঘটনা, ওকে আবার লোকে নেমন্তন্ন করে, বিশেষ করে যেখানে এত রূপের ছটা, রঙের ঘটা। ও তো এখন দিশারা হয়ে মরবে। আর ফেরবার সময় গাড়িতে চড়তে চড়তে বলে, আর যদি কেউ কোনোদিন লক্ষ্মী ছাড়া লোকটাকে নিমন্ত্রণ করেন, নিজের দায়িত্বে করবেন, হেসে হেসে বলে। তারপর গাড়ি ছেড়ে দিলে গুম হয়ে বসে থাকে। শশাঙ্ক গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে দেখে অপরাধীর মুখ করে বাড়ি ঢোকে। বেচারির মূর্তিতে বসে থাকে বোকার মতো, এবং শেষ পর্যন্ত যখন বিপাশা তার মৌনতা ছেড়ে বলে ওঠে, এই প্রহসনের এবার শেষ হোক, এই সাবানের ফানুষের জীবন থেকে আমি রেহাই নিতে চাই, তখন একেবারে অনুতাপে খান খান হয়ে যায়। পায়ে পড়ে হাতে ধরে নিজে হাতে নিজের কান মোলে, আর কখনো না, এ জীবনে নয় বলে শপথের বন্যা বহায়। মনে হয় এবার বোধহয় সত্যি চৈতন্য হয়েছে, মনে হয় এর পরও কি সম্ভব। অতএব একসময় বিপাশাকে বলে বসতে হয়, থাক যথেষ্ট হয়েছে, ব্যাস হয়ে গেল। হতভাগা লোকটা মহল্লাসে হয়তো বা টপ করে তুলেই ফেলে বিপাশাকে, এবং শেষ পর্যন্ত হাসতেও হয় বিপাশাকে, বলতে হয়, আচ্ছা দেখবো প্রতিজ্ঞা। এর আগে কিছুদিন রেখেছিল প্রতিজ্ঞা, নিজেই বলেছে, দেখো কিরকম গুড বাই হয়ে গেছি, আর মার্জার বৃত্তির পরিচয় দিয়েছি বলো। কিন্তু আজ এই খানিক আগে হয়ে গেল চরম। অবনী সেনের মেয়ের জন্মদিনের পার্টিতে, যে অবনী সেনের বোন বিপাশার সহপাঠিনী, প্রাণের বান্ধবী। প্রথমটা যথারীতি বিপাশা মুখোশটাকে এঁটে ঘুরে বেড়াচ্ছিল,
নিজে থেকেই বলেছিল, এই দেখ দেখ কোথায় এবার গেল লোকটা, নির্ঘাত কোনো সুন্দরী মহিলার পিছু নিয়েছে। বলেছে, দেখ আমার কিন্তু দোষ নেই, সবাইকে সাবধান করে দিচ্ছি, এরপর যদি ও বেড়াল দুধে বাটিতে মুখ দেয় কি মাছে থাবা বসায় আমি বাবা জানি না। হেসে গড়িয়ে গড়িয়ে বলেছে। ওর বান্ধবী অলকা হেসে হেসে বলেছে, তোর আবার ঢং বেশি, অত আর নয়, জানিস তো তোর থেকে সুন্দরী মহিলা দুর্লভ, তাই অত ব্যাখ্যা কর। বিপাশা বলেছে, তাতে কি, ওর কাছে বড় নারী বড় নারী, যা ভাগ, তোর সব আদিক্ষেতা, বলেছে অলকা। তাই হলেই ভালো, উদাসের ভান করেছে বিপাশা। তারপর ঝঙ্কা দিয়েছে, বিশ্বাস কর ভাই, ওইভাবেই সামলে বেড়াতে হয় ওকে। 40-এর কাছে বয়স হলো, এখনো হায়া নেই, জ্বলে পুড়ে মরছি ওর জন্যে। বলে, সবই বলে, তবু যেন মনে হয় কৌতুক করেই বলছে। গুরুত্বহীন এই বলায় সবাই হেসে কুটি কুটি হয়, যেন নেমন্তন্ন বাড়ির ওটাও একটা এন্টারটেনমেন্ট। শশাঙ্ককেও ডেকে ডেকে ধমকের ভঙ্গি করে বলেছে বিপাশা, কোথায় কোথায় বেড়াচ্ছ শুনি? এই ঝাঁকে ঝাঁকে রূপসী রাজ্যে শেষে বেবুল হয়ে হারিয়ে যাবে, যাবার সময় আর খুঁজে পাবে না, বসে থাকা এখানে চুপচাপ। প্রশ্রয়, প্রশ্রয় বই কি, প্রশ্রয় দিয়েছে বিপাশা। প্রশ্রয় আর কি নতুন হাত পা আছে? এই প্রশ্রয়ের সাহসেই শশাঙ্ক দাঁত বের করে হেসে বলেছে, তোমার কথাটা কেমন হলো জানো, যেন ফুলবাগান দেখতে এসছো দেখো, খবরদার একটিও ফুলে হাত দিও না, সম্ভব সেটা? আচ্ছা এদেরই জিজ্ঞাসা করো, তাহলে বাড়ি চলে যাও। লীলাভরে তর্জনী তুলেছে বিপাশা, পত্রপাঠ বিদায় হও। তোমার জ্বালায় আমি একটু স্বস্তি করে খেতেও পাবো না। তা সে ঠাট্টার কথায় সত্যি হলো। খেতেই বসেছিল বিপাশা, একটা ব্যাচের পর আর একটা ব্যাচের সঙ্গে। সহসা সেখানে একটা উত্তেজনা ঢেউ এসে আছড়ে পড়ল, তারপর চাপা গুঞ্জন, তারপর বিস্ময়তিক্ত প্রশ্নের তীক্ষ্ণ হুল, এবং অপরিচিত অপরিচিতাদের ঘন ঘন দৃষ্টিবান বিপাশার প্রতি। বিপাশা বুঝেছিল ঘটেছে একটা কিছু, তবু বিপাশা কালা বোবা এবং অন্ধের ভূমিকা নিয়ে এক মনে খাওয়া খাওয়া অভিনয় চালিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। অলকা এসে ফেটে পড়ল, বন্ধু বলে রেয়াত করল না, আহা খেতে বসেছে বলে মায়া করল না, কড়া গলায় বলে উঠল, উফ হরেবল, এ মানুষকে তার গলায় বকলেশ পরিয়ে চেন ধরে বেড়ানো উচিত বিপাশা, শুনেছিস ব্যাপার? বিপাশার হাত পা থরথর করে কেঁপে ওঠে। বিপাশা চোখে অন্ধকার দেখে, এতগুলো লোকের মধ্যে ঠিক এরকম পরিস্থিতিতে বোধহয় কোনোদিন পড়তে হয়নি তাকে। তবু কষ্টে ধৈর্য রক্ষা করে বলে, শুনিনি, অনুমান করছি। আশ্চর্য, এই বর নিয়ে তুই ঘর করিস? আমি হলে কবে তালাক দিতাম, ছি ছি ছি। আমিও দেব আজ। সহসা জলের গ্লাসে হাত ডুবিয়ে উঠে পড়ে বিপাশা। টেবিলের অপরের সকলের প্রতি তাকিয়ে একটা ক্ষীণ মাপ করবেন উচ্চারণ করে চলে আসে রুমালে হাত মুছতে মুছতে। বহুমূল্য বেনারসিখানা ঝলসে ওঠে, জড়োয়াওয়ালার দামি পাথরগুলো ঝকমকিয়ে ওঠে। ওর ভঙ্গি থেকে মনে হয়েছিল নিচে এসে বুঝি বরকে সায়স্তা করবে, কিন্তু তা করল না। কি হয়েছে সেটাও ভালো করে জিজ্ঞাসা করলো না অলকাকে। হঠাৎ সোজা সিঁড়ি দিয়ে নেমে গেট দিয়ে বেরিয়ে গেল। অনেকে তাকিয়ে দেখলো, অনেকে অস্ফুট মন্তব্য করলো, বুঝতে পারলো না এ ব্যাপারটা কি হলো। গাড়ি কোথায় মহিলার? দূরে পার্ক করা আছে, নিজেই চালিয়ে যাবেন? কেলেঙ্কারিটা করলো কে? ওরই স্বামী না? তাই বোধহয় রেগে টেগে বেরিয়ে যাচ্ছে। খুব ড্রিঙ্ক করেছে বুঝি লোকটা। আরে আদৌ না, ড্রিঙ্ক করেই না। তবে সাদা চোখে সিঁড়ির মাঝখানে একটা পরস্ত্রীকে জড়িয়ে ধরল, চাবুক মারা উচিত রাস্কেলটা। কিন্তু মহিলাটা কি গাড়িতেই গেলেন না, না হেঁটে হেঁটে? বেচারি। তাই এইসব মন্তব্য অবশ্য বিপাশা শুনতে পায়নি। তবু বিপাশা সেই সিঁড়ি দিয়ে নামতে নামতে কার যেন অস্ফুট উক্তির মধ্যে থেকে জেনে নিয়েছিল ব্যাপার। সেই থেকে হাঁপ ধরেছে ওর। রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে চলে এসছে। এতক্ষণ এত কাজ করেছে, হাঁপ ধরা থামেনি, বরং বেড়েই চলেছে। বাড়ল, আরও বাড়ল। গেটে গাড়ির শব্দ হলো, গলার শব্দ শোনা গেল শশাঙ্কর।
খুব সম্ভব দারোয়ানকে বিপাশা বিষয়ে প্রশ্ন করলো। তারপর বোধ করে নিশ্চিন্ত হয়ে গাড়ি গ্যারেজে তুলতে গেল। এইবার লাফাতে লাফাতে আসবে, নাটকীয় ভঙ্গিতে ঘরে এসে ঢুকবে, কায়দা করে বলে উঠবে, কখন চলে এলে বলো তো? আশ্চর্য, বলে এলে না তো কিছু। তারপর বিপাশা কথা কইছে না দেখে বলে উঠবে, ওহ, শুনেছ বুঝি দুর্ঘটনা? খুব রেগে গেছো কেমন? বাস্তবিক আমি যে কি নুইসেন্স একটা। তারপর হয়তো একটু ঘুরপাক খেয়ে বলবে, মেয়েগুলোকেও বলি হারি, গায়ে একটু হাত ঠাকালেই যদি আমাদের সেই ঠাকুমাদের মতো জাত যায়, তমন মুন্ডু ঘোরানো বাহার দিয়ে লোকের হাতের কাছে আসিস কেন? নিজেকে যত পারবে বিজ্ঞাপিত করবে, অথচ আরে বাবা, ওই রং, ওই রূপ, ওই 6 ইঞ্চি ব্লাউজ, মাকড়সার জাল শাড়ি, ওসব দেখলে মাথা ঠিক রাখা যায়? লোকে যে কি করে ঠিক রাখতে পারে, আমি তো পারি না। মহিলাদের উচিত হচ্ছে এরকম পুরুষ অধ্যুষিত সভাগৃহে গায়ে একটি আলোয়ান জড়িয়ে আসা। নিজের দোষটাকে হাওয়া করে দিয়ে বলবে এসব, বলবে, এই রকমই বলে। বিপাশার মুখস্থ এসব কথা বলে আর দাঁত বার করে হাসে। অথচ আশ্চর্য, দাঁতগুলোই ওর সবচেয়ে মনোহর। হাসি দেখলে মনে হয় দেবদূত হেসে উঠল। রূপ আছে, গুণ নেই। শরৎবাবুর সেই লাইনটা মাঝে মাঝে মনে পড়ে বিপাশার। যাক, আজ আর ওই হাসিতে ভুলছে না বিপাশা। পায়ের শব্দ হলো বাইরের ঘরের। ঠোঁটটা কামড়ালো বিপাশা, প্রস্তুত করলো নিজেকে, কিন্তু কই, পায়ের শব্দ অন্যদিকে ফিরে গেল যে। কান খাড়া করে রইল, অপেক্ষা করলো, শব্দটা ফিরে এলো না। শুধু মাঝে মাঝে বাতাসে দরজার পর্দাটা দুলতে লাগলো। চাকর বাকররা ঘুমিয়ে পড়েছে, বাড়ি নিঝুম হয়ে গেছে, রাত্রি গভীর থেকে গভীরে গড়িয়ে পড়ছে। আর সেই গভীরতার বুক চিরে চিরে কোথা থেকে যেন কুকুরের ডাক উঠছে একটানা, কদর্য, কুৎসিত। বুকের সেই ভয়ঙ্কর উঠাপড়াটা অনেকক্ষণ থেমে গেছে বিপাশার। মুখটা ক্রমশ হিম হিম হয়ে আসছে। কি হলো? কি করলো লোকটা? এটা তো ওর চরিত্রের সঙ্গে খাপ খায় না। চক্ষু লজ্জার দায়ে অন্যত্র শুয়ে পড়বে শশাঙ্ক? ডালো পিলো ছাড়া তো ঘুমই হয় না বাবু। তাছাড়া চক্ষু লজ্জার বালাই আছে ওর। বিপাশার প্রোগ্রামটাই ভেস্তে দিল। বিপাশা ভেবেছিল রাত্রির এই নির্জনতায় যখন চাকর বাকরদের কান উৎকর্ণ হয়ে থাকবে না, তখন শশাঙ্কর সঙ্গে খোলাখুলি কথায় এই ধিকৃত দাম্পত্যের প্রহসনে জবনিকা টেনে দেবে। নিজের ব্যবস্থা নিজেই করে নেবে বিপাশা। খোরপোশ নিয়ে আরও ধিকৃত করবে না নিজেকে। বিচ্ছেদ তাও হয়তো করবে এক সময়, যদিও এখন কেলেঙ্কারির ভয়টাই চরম ভয় উঠেছে বলে ওদিকটা তাকাতে ইচ্ছা করছে না। কিন্তু এখন যে একটা সাংঘাতিক ভয়ে শরীর অসাড় করে দিচ্ছে। শশাঙ্ক এমন নিশ্চুপ, আর ধৈর্য ধরা যাচ্ছে না। হাত পা কাঁপছে। ঘরের দরজা খুলে একা এমন জেগে বসে থাকা বোধ করি বিপাশার এই প্রথম। গভীর রাত্রিতে বাড়িটা যেমন ছমছমে ওঠে তা কোনোদিন জানা ছিল না বিপাশার। দরজার বাইরে বেরোতে গায়ে কাঁটা দিচ্ছে, তবু আর পারল না, উঠে পড়ল। আস্তে পর্দাটা সরালো, যেন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখবে, যেন সেই দৃশ্যটা গ্রাস করে ফেলবে বিপাশাকে। কিন্তু না, দালানে কিছু দৃশ্য নেই। পরিচিত চেহারাটায় নিথর হয়ে আছে। কেমন করে যে বসবার ঘরে দরজা পর্যন্ত গিয়েছিল তা বিপাশা জানে না। তারপর দাঁড়িয়ে পড়ল, নিথর হয়ে গেল। কোনো চাকরের নাম করে রেখে উঠবে সে শক্তিও খুঁজে পেল না। বসে পড়ল দরজার কাছে পাপোশের ওপর। দেখতে পেল নিজের হাত দুটো বিধবার মতো শূন্য, ফাঁকা। কতক্ষণ বসেছিল বিপাশা? যুগ যুগ। বিপাশা তাই মনে হলো, যেন অনন্তকাল বসে আছে একটা নীল নিথর দেহের দিকে তাকিয়ে। ওই নীল কি শুধু ফ্লোরেসেন্ট লাইটের, না জীবনের যবনিকার? বিপাশার তাই মনে হলো, যেন অনন্তকাল বসে আছে একটা নীল নিথর দেহের দিকে তাকিয়ে। বিপাশা বুঝতে পারছে না ও উঠে ছোটাছুটি করবে না ওই নীলাভর ছবিটার দিকে তাকিয়ে শুধু বসেই থাকবে।
ছবি ছবি দীর্ঘ একটা পুরুষ দেহ আধখানা শরীর ঝুলিয়ে একটা সোফার ওপর শুয়ে আছে, আর তার পায়ের কাছে উড়ে বেড়াচ্ছে এক টুকরো সাদা কাগজ, ওষুধের মোড়কের কাগজ। এত সহজে সংগ্রহ করা যায় এই ওষুধ, যাতে সমস্ত পৃথিবীকে জব্দ করে দেওয়া যায়? বিপাশা তবে এমন করে নিজে জব্দ হয়ে পড়ে আছে কেন? ভয়ানক একটা যন্ত্রণায় ভিতরটা মোচড় দিয়ে উঠল বিপাশার। মনে হলো এক্ষুনি একটা কিছু করে ফেলে। কি করবে? সেই চিরাচরিত পদ্ধতিতে আগুনে পুড়বে? তাছাড়া আর কি আছে একেবারে হাতের মধ্যে? কিন্তু আগুনে পুড়তে যাবার আগে অদ্ভুত একটা ঘটনা ঘটল। সে আধছোলার দেহটা যেন একটা অস্ফুট একটা শব্দ করে ঝুলানো পাটাকে টানলো সহজ ঘুমন্ত মানুষের মতো। স্পষ্ট দেখতে পেল বিপাশা। এরপরেও ওর ওপর কৃতজ্ঞ হবে না বিপাশা? সেই কৃতজ্ঞতায় ঝাঁপিয়ে পড়বে না ওর কাছে? আর তো চিৎকার করে বলে উঠবে না, এই শুনছো, এখানে শুয়ে আছো কেন? ধর্মর করে উঠে বসলো শশাঙ্ক। তারপরই মাথাটা নিচু করলো, চুলের মধ্যে আঙুল চালিয়ে বিষণ্ণ অপরাধীর ভঙ্গিতে। নীলচে আলোয় ওই বিষণ্ণ মূর্তিটা যেন একটা ছবির মতো লাগছিল। বিপাশা আবার চেঁচিয়ে উঠল, এখানে শুয়েছ কেন? এমনি। মাথাটা আরো ঝোঁকালো। এমনি? বাহ, চমৎকার। বিপাশা আরো তীক্ষ্ণ হলো। তারপর বললে, এমনি এখানে এসে পড়ে থাকলে মাতালের মতো? কাগজটা কিসের? কোন কাগজ? ও, ওটা একটা ঘুমের পুড়িয়া। কেন ঘুমের পুড়িয়া খেতে গেলে কেন? ঘুমের পুড়িয়া খাবার কি দরকার ছিল? ঘুমের অভাব আছে কিছু? শশাঙ্ক বিষণ্ণ গলায় বলল, আজ মনে হচ্ছিল হবে অভাব। বিপাশা ওই অভূতপূর্ব দৃশ্যটার দিকে তাকিয়ে দেখল। শশাঙ্কর মুখে বিষণ্ণতা। তৈরি করা অপরাধী মুখ নয়, এ অন্য কিছু, যা শশাঙ্কর মুখে কখনো দেখেনি বিপাশা। কোথা থেকে সে ধাক্কা দিল একটা নির্বোধ মমতা। বলে উঠল ফস করে, প্রায় হেসে, কেন সেই সুন্দরী মহিলাটি রাতের ঘুম কেড়ে নেবে আশঙ্কা হলো? আশ্চর্য, শশাঙ্ক এ প্রশ্রয় নিল না। শশাঙ্ক মাথাটা আরো হেঁট করল, স্তব্ধ হয়ে বসে রইল। অতএব বিপাশাকেই কথা বলতে হলো। হয়েছে, যথেষ্ট অনুতাপ দেখানো হয়েছে, যেন এই ঘটনা নতুন। না, এসো বাকি রাতটুকু ভালো করে শোবে চলো। শোবে চলো? হ্যাঁ, সেই কুদৃশ্য জোড়া খাটে। বিপাশাই বা কোথায় যাবে আর? আগুন টাগুন যখন পাওয়াই গেল না, ঘুমিয়ে পড়াই শ্রেয়। পোশাক ছাড়তে বাথরুমে গেল শশাঙ্ক। সেই ফাঁকে তাড়াতাড়ি ড্রয়ার করে চুড়িগুলো বার করে পরে নিল বিপাশা। বিছানা পর পড়ে থাকা গহনাগুলো যত্ন করে তুলে ফেলল। শশাঙ্কর বালিশটাকে ভাঁজ করে থাবড়া মেরে শশাঙ্কর মনের মতো করে দিল। দরজাটাই ছিটকিনি লাগাবে এবার। নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবে। আর আর অলকার সঙ্গে ফোনে কথা কইতে হেসে গড়িয়ে পড়ে বলবে, বলি না যে ওকে নিয়ে জীবন মহানিশে হয়ে গেল আমার। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।